নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। আপ টাউন বটদলি মন্ডল এই বাইক মিছিলের উদ্যোক্তা। এদিন এই বাইক মিছিলে একটি হোট খোলা গাড়িতে করে প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ছিলেন অন্যান্য নেতৃত্ব। চলে গেলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষাবিদ, প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী। জনপ্রিয় এই শিক্ষাগুরুর প্রয়াণে অশ্রু জলে ভাসলেন তার অগণিত ছাত্রছাত্রী। রাজ্যের বিশিষ্ট অধ্যাপক বারিন্দে, বিশিষ্ট চিকিৎসক আলেখ্য দাশগুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষিকা পূর্ণিমা রায় সহ রাজ্যের বহু স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আজ সেই শিক্ষাগুরুকে হারিয়েছে। যে শিক্ষাগুরু মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত ব্যক্তিত্বদের স্মৃতির ক্যানভাসে উজ্জ্বল হয়ে থাকবে, সেই শিক্ষাগুরুর নাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষাবিদ, প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী। তিনি শুধুমাত্র শিক্ষাগুরুই ছিলেন না, তিনি ছিলেন সকলের মনের মানুষ, প্রাণের মানুষ। তিনি যখন শিক্ষা দান করতেন তখন তাঁর হাতে লাঠি দেখা যেত না। তা হয়তো বয়সের ভারে আজ অনেকেই ভুলে গেছে, কারণ কঠোর শৃঙ্খল পরায়ণ নীতি তার কাছে সকলের জন্য ছিল শাসন কিংবা অনুশাসন। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যখন মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছিল, তখন থেকে তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যেতেন, খোঁজ নিতেন তাদের পঠন পাঠনের, ভালো ফল করার জন্য উৎসাহিত করতেন তিনি। আগরতলার গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির, ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, কলেজ টিলা স্থিত ঈশ্বরীয় পাঠশালা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হয়ে পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে তিনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তিনি সব সময় পরতেন ধুতি আর পাঞ্জাবি, আর পায়ে থাকতো সবসময় খড়মের জুতো। গত বেশ কয়েকদিন ধরে তার ছাত্রছাত্রীদের মনে উৎকণ্ঠার ঢেউ উত্তাল গতিতে বইতে শুরু করেছিল। শিক্ষকতার জীবন থেকে অব্যাহতি নেওয়ার পর দীর্ঘ দিন ধরেই তিনি রয়েছেন রানীর খামার স্থিত রামকৃষ্ণ আশ্রমে। গত সপ্তাহে তিনি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন, আর তখনই মোমবাতির আগুন তার গায়ের কাপড়ের আঁচলে লেগে যায়, পুড়ে যায় শরীরের অনেকটা অংশ। ভর্তি ছিলেন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। সোমবার সকালে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই অশ্রু জলে ভাসতে থাকে অগণিত ছাত্রছাত্রী। জিবি হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরাও ছুটে আসে এদিন। ছুটে আসে প্রাক্তন ছাত্রছাত্রীরাও। প্রত্যেকেই ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে। যে নিজের কিছু বলার মতো নেই। উনি প্রথম দেখতাম আমরা যখন স্কুলে এসেছিলাম, মাধ্যমিক পরীক্ষা যখন হতো, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেন বিভিন্নভাবে। এটা বলার মতো না। কারণ এই বিশিষ্ট মানুষের প্রয়াণে আমি সত্যি ভীষণভাবে মর্মাহত। ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার আদর্শ যেন নিয়ে যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেটাকে যাতে আমরা যে ছাত্রছাত্রীরা বা শিক্ষক অনুরাগীরা এটাকে সরিয়ে দিতে পারি। পরেশদা প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ। হ্যাঁ, তাকে শ্রদ্ধা করতো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না। তার ব্যবহার, তার শিক্ষা, তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় অসংখ্য লোক। আমরা 3টা স্পটে যাব, খবর পেয়েছি 3টা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে। এবং যারা রিটায়ার করে গেছে প্রায় 10 বছর 15 বছর, তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে। এবং আগরতলা শহরে বারিন্দে প্রখ্যাত অধ্যাপক আলেখ্য দাশগুপ্ত, প্রখ্যাত চিকিৎসক, ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায়ায় আসতে পেরেছিল। তারা সবাই আসবে। পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা। রাজ্যের তো ক্ষতি বটেই,
তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ, দেশের মানুষ। ঠিক আছে, আমরা সবাইকে বলবো তার আত্মার সদ্গতি কামনার জন্য তিনি যেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে প্রয়াত এই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় জনপ্রিয় শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তীর শবদেহ নিয়ে যাওয়া হয় কাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরে কলেজ টিলা স্থিত ঈশ্বরীয় পাঠশালায়। সেখানেও বহু ছাত্রছাত্রী আটকে রাখতে পারেননি তাদের চোখের কোণে জমে থাকা জল। কাঁদতে কাঁদতে তারা শেষ বিদায় জানায় তাদের এই প্রিয় শিক্ষাগুরুকে। রানীর খামার স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। মৃত্যুর আগে পর্যন্ত নিজের বলতে ছিল না কিছুই। শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী ছিল তাঁর কাছে আপনজন। এদেরকে সকলকে নিয়ে সেজে উঠেছিল তাঁর পরিবার। আর এই পরিবার আজ হয়ে পড়ল অভিভাবক শূন্য। শান্তন টিভি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমিউনিস্টরা যে ইশতেহার প্রকাশ করেছে তাতে লেখা রয়েছে কমিউনিস্টরা ক্ষমতায় এলে সমস্ত পরমাণু শক্তি তারা শেষ করে দেবে। এর অর্থ হচ্ছে কমিউনিস্টরা পাকিস্তান এবং চীনের সামনে ভারতকে বেচে দেবে। এই হচ্ছে কমিউনিস্টদের চরিত্র। তারা দেশদ্রোহী। সোমবার কমলাসাগর বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কমিউনিস্টদের উদ্দেশ্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। সোমবার কমলাসাগর বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি কমিউনিস্ট এবং কংগ্রেসের উদ্দেশ্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় তার বাড়ি, মুখ্যমন্ত্রী মানিক সরকার এই মুহূর্তে নির্বাচনী ভাষণে বলছেন রাষ্ট্রকে বাঁচাতে এবং সংবিধানকে বাঁচাতে তিনি হাত চিহ্নে ভোট দেবেন। কিন্তু কমিউনিস্টরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে কমিউনিস্টরা ক্ষমতায় এলে সমস্ত পরমাণু শক্তিকে শেষ করে দেওয়া হবে। দেশ যখন পরমাণু শক্তিতে সমৃদ্ধ হয়ে এগিয়ে যেতে চলেছে তখনই কমিউনিস্টরা এই দেশ থেকে পরমাণু শক্তিকে শেষ করে দিতে চাইছে, অর্থাৎ পাকিস্তান এবং চীনের সামনে ভারতকে বেচে দিতে চাইছে তারা। এই হচ্ছে কমিউনিস্টদের আসল চরিত্র। কমিউনিস্টরা এই কারণেই দেশদ্রোহী। পাকিস্তান এবং চীন একটা সময় বলতো ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো, আর এই পাকিস্তান এবং চীনের ভাষায় এখন কমিউনিস্টরা বলছে। নির্বাচনী ইশতেহারে কেন তা প্রকাশ করা হয়েছে, এর জন্য মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাওয়া উচিত সাধারণ মানুষের কাছে। এই কারণেই তিনি এবারের লোকসভা নির্বাচনে মধুপুরবাসীদের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মধুটা উপহার দেওয়ার জন্য। আর শালটা দিতে হবে কংগ্রেস এবং সিপিআইএমকে। সহজ সরল। তারপরে আরেকটা কথা বলেছে, দেখো এই কমিউনিস্টরা লম্বা সময় 35টা বছর শাসন করলো, গরিবকে আরো গরিব বানালো, কিচ্ছু দিল না। ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব করবে, যা দরকার লাগবে আমি অমিত শাহ আছি, ত্রিপুরার মানুষকে আমি দেব। আমি নরেন্দ্র মোদীকে বলবো যে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে, নজওয়ানদেরকে স্টার্ট আপের মাধ্যমে রোজগার দেওয়া, ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো, সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। আর এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা পুরো ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিচ্ছ, কি ভাষণ দিত এরা, যে ত্রিপুরার মানুষ উৎপীড়িত, ত্রিপুরার মানুষ কোনো কিছু করতে পারবে না, ত্রিপুরার মানুষের কিচ্ছু নেই, ত্রিপুরার মানুষ গরিব, ত্রিপুরার মানুষ খেতে খাওয়া, ত্রিপুরার মানুষ শ্রমিক। এই শব্দগুলি ছাড়া কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে কিচ্ছু এস্টাবলিশ করেনি মেরে মিত্র। প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, জেলাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ মণ্ডলের নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। সাধারণ মানুষের উপস্থিতিটাও ছিল চোখে পড়ার মতো। শান্তন টিভি। সোমবার কয়েক শতাধিক কর্মী সমর্থক নিয়ে সোনামুড়া ও নলছড়ে রোড শো করলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। ভোট খোলা গাড়ি দিয়ে এদিন মনোনীত প্রার্থী ভোট প্রচার করেন। পরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বিপ্লব কুমার বলেন, গত 50 বছর কংগ্রেস এবং সিপিআইএম এর লড়াইয়ে হাজারো মানুষের খুন হয়েছে, এখন তারা আবার জোট বেঁধেছে।
তাই তাদের সঠিক দিশা দেখাতে এবং তাদের কুকর্মের শাস্তি দিতে আগামী 19শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান। তিনি দেশবাসীর স্বার্থে কাজ করবে বলে জানান প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন রোড শো দীর্ঘ পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই দীর্ঘ রোড শো। কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। আগামী 19শে এপ্রিল নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য এই মেলাগড়বাসী যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন, কার্যকর্তারা যে জোশ দেখিয়েছেন, আমার পূর্ণ বিশ্বাস যে আগামী 19শে এপ্রিল সমস্ত ভোট পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো আর একটা বিষয় আমি মেলাগড়ের জনতার কাছে আপিল করতে চাই। আজকে কংগ্রেস এবং কমিউনিস্ট এক জায়গায় এসছে। বিগত 50 বছর যাবৎ এদের লড়াইয়ের কারণে হাজারো লোকের খুন হয়েছে, হাজারো বাড়িঘর জ্বলেছে, হাজারো লোকের সর্বস্ব নাশ করেছে। আর আজকে এক জায়গায় কংগ্রেস কমিউনিস্ট তাদেরকে সহি দিশা দেখানোর জন্য, তাদেরকে সহি রাস্তা দেখানোর জন্য, তাদের যে কুকর্মের জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আগামী 19শে এপ্রিল সমস্ত মেলাগড়বাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে মেলাগড়বাসী নিশ্চিত সেই হিসাবে কাজ করবে। এবার আমার সঙ্গে বাংলা নববর্ষের প্রথম দিনে গ্যাং রেপের শিকার 14 বছরের নাবালিকা। রাধাপুর থানার অন্তর্গত খুমলুঙের কোনো এক এলাকায় মেয়েটি ধর্ষিতা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বর্তমানে এই অসহায় নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাংলা নববর্ষের প্রথম দিনে রাধাপুর থানার অন্তর্গত খুমলুঙের কোনো এক এলাকায় গণধর্ষণের শিকার 14 বছর বয়সী নাবালিকা। পরবর্তী সময় ধর্ষিতা এই নাবালিকা কন্যা তার আত্মীয়ের বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গেই তার আত্মীয় এর বাড়ি থেকে মেয়েটির মা বাবার সাথে যোগাযোগ করা হয়। সোমবার মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসে তার বাবা মা। এই নাবালিকা কন্যার বাড়ি কুলাইয়ের উত্তর নালী ছড়া এলাকায়। এই নাবালিকা মেয়েটি খুমলুং একাডেমিতে 9ম শ্রেণীতে পড়াশোনা করে। সূত্রের খবর, ধর্ষিতা মেয়েটি তার বান্ধবীর সাথে বাংলা নববর্ষের দিনে মেলাতে ঘুরতে যায়। সেখানে গিয়ে গণধর্ষণের শিকার হয় এই নাবালিকা কন্যাটি। বর্তমানে মেয়েটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে আমবাসা মহিলা থানা ভারপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 14 বছরের নাবালিকা কন্যা রাধাপুর থানার অন্তর্গত কোনো এক এলাকায় ধর্ষিত হয়েছে। তিনি জানান, মেয়েটির বয়ান অনুযায়ী 4 জন যুবক মেয়েটিকে ধর্ষণ করে। মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আরো জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের জালে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি। একটা কমপ্লেন আছে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে, তো আমরা গেছি, চলতেছে আর বাকি আমরা ইয়া করতেছি যা যা করার, আপনারা একটু পরে আমরা দিতেছি যা যা প্রাথমিক তদন্ত থেকে রেপ হয়েছে এটা সেখানে চলতেছে। বাকিগুলো আমরা এখনো মানে ফাইনাল করতে পারছি না, কিছু করতেছি। মানে কোনখানে রেপ হয়েছে বা এইসব কিছু জানা গেছে? অ্যাকচুয়ালি আমবাসা থানার আন্ডারে না, এটা কোনো পিএসের আন্ডারে, মানে রাধাপুর পিএসের আন্ডারে, রাধাপুর পিএস আন্ডারে। তো প্রিলিমিনারি এগুলো আমরা যা করার করবো। মেয়ের বাড়ি কি এখানে? মেয়ের বাড়ি আমবাসা থানার আন্ডারে। ঘটনা হয়েছে এখন মেয়েটা কই আছে? মেয়েটা এখন হসপিটালে আছে, ধলাই জেলা হাসপাতালে। তো ফার্দার আপনারা কি অ্যাকশন নেবেন? এখনই তো কেস নেওয়া হইব, যা যা করার আমরা যা স্টেপ নেওয়া হইব সবগুলো নেওয়া হইব। কি গ্যাং রেপ না এখন স্টেটমেন্ট অনুযায়ী গ্যাং রেপ হয়, মেয়ের স্টেটমেন্ট? পুলিশ এই ঘটনা তদন্ত কতটা দ্রুত গুটিয়ে আনতে পারে এবারে সেটাই দেখার। শান্তন টিভি। সাত সকালে যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ মহেশপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ মজুমদারের বাড়ি থেকে উদ্ধার একটি বিষধর সাপ। এদিন সকালে পরিবারের লোকজন বিষধর সাপটিকে দেখতে পেয়ে খবর দেয় যাত্রাপুর থানার পুলিশকে। যাত্রাপুর থানার ইন্সপেক্টর শ্যাম সুন্দর রিয়াং এর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু তারা কেউ সাপ ধরার ক্ষেত্রে অভিজ্ঞ নয়। পরবর্তী সময় খবর দেওয়া হয় কাঠালিয়া রেঞ্জ অফিসে।
কিন্তু সেখান থেকে কোনো বনকর্মী ঘটনাস্থলে যায়নি। তারপর কাঠালিয়া রেঞ্জের অন্তর্গত মাচিমা ফরেস্ট বিট অফিসে খবর দেওয়া হয়। সেখান থেকে বিনয় দেববর্মার নেতৃত্বে 7 জন বনকর্মী ঘটনাস্থলে ছুটে যায়। শেষ পর্যন্ত বনকর্মীরা সাপটিকে আটক করে নিয়ে যায়। প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী বিনয় দেববর্মা জানান, সাপটি তেমন একটা বিষধর নয়, বাড়িঘরের আশেপাশে থাকতে অভ্যস্ত এই সাপগুলো। কারণ এই প্রজাতির সাপগুলো ইঁদুর খেয়ে থাকে, কিন্তু মানুষকে দেখলে ছবল দিয়ে থাকে। এটা ক্রিকেট সাপ, কোনো বিষধর না, জাস্ট বাড়ি ঘরে এটা নর্মালি দেখা যায়। এবং এটা ওই ইঁদুর টুকরো খায়, এটা কোনো বিষাক্ত না। এটার প্রতি মানে এটা স্বভাবটা মানে কি ছবল দেওয়া। আপনি কি বন দপ্তরে করবেন? হ্যাঁ, আপনি কি বন দপ্তরে করবেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিনয় দেববর্মা। বিনয়। এই সাউথ মহেশপুরে কৃষ্ণ মজুমদার বাড়িতে একটা বিষধর সাপের খবর পাই। এই কারণে আমরা যাত্রাপুর থানা থেকে এসেছি এখানে দেখার জন্য। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিয়েছি, ওরাও আসছে একটু পরে। তখন আমরা এখান থেকে নিয়ে এই 30টা অভয়ারণ্যে ছেড়ে দেবো আর কি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।